এশা রেগে হাত উঁচিয়ে মেহেরাজের থুতনি চেপে ধরে বলে, তোর বাঁচানোটা আমার মারাত্মক ভুল হয়েছে। এখন দেখছি তুই আমায় জ্বালিয়ে খাবি। মেহেরাজ এশার হাত নিজের থেকে ছাড়িয়ে বলে, হ্যাঁ গো বউ, তোমায় আমি একটু একটু করে সারা জীবন জ্বালিয়ে খাবো, সারা জীবন, মনে রেখো। এশা মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, তোর মতো কাপড়ের সাথে আমি সারা জীবন থাকলে তো। মেহেরাজ এশার কথায় ঠোঁট কেটে হেসে বলে, এত করে কাপুরুষ বলো না, পরে দেখবে 3-4টে বাচ্চার মা হয়ে গেছো। এই আমি কাপুরুষের মেহেরাজ আজ কিছু বলতে পারে না, ঠাস করে চর বসিয়ে দেয় এশা মেহেরাজের গালে। মেহেরাজ এশার থাপ্পড়কেও কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো এশা যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল সেই হাত ধরে চুমু দিতে থাকে। এশা এবার বেশ বিপদে পড়ে যায়। এই পুরুষ এত ঘাটতেরা নির্লজ্জ হয় কি করে? মেহেরাজ এশাকে ছেড়ে দেয়, কম ধকল গেল আর তার উপর, তাই যন্ত্রণা আর দিয়ে লাভ নেই। এশা মেহেরাজের হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে না, কক্ষে চলে এসে বিছানায় বসে যায়। মেহেরাজও পিছু পিছু কক্ষে আসে। এশা মেহেরাজকে বলে, আমার লাগেজের তালা ভেঙে দে, আমি কাপড় বের করব। মেহেরাজ এশার লাগেজের দিকে এগিয়ে যেতে যেতে বলে, শুধু লাগেজের কেন, তুমি বলো, তোমার মনের তালাও আমি ভেঙে দিতে পারি। এশা ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। মেহেরাজ এশার এই দৃষ্টি দেখে চুপচাপ লাগেজের সামনে বসে পড়ে। মেহেরাজ লাগেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, এটা কাটার ছাড়া খোলা সম্ভব নয়, সকালেই খুলবো কাটার এনে। এশা মেহেরাজের দিকে তাকিয়ে বলে, কাজের কাজ তো কোনো কিছুই পারিস না, সব পারিস শুধু শয়তানি। মেহেরাজের কথায় বেশ চটে যায়। মেয়েরা কেন এত গালাগালি করবে, কিন্তু তাও রাগকে শান্ত করে বাথরুমে গিয়ে উজু করে বেরিয়ে আসে। এশা তখন আগের মতো বিছানায় বসে আছে। মেহেরাজ তাকে তেতে তুলতে এগিয়ে এসে ঝুঁকে বলে, বউ চলো বাসর করে ফেলি। এশা দাঁত চেপে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, ইবলিশের ইবলিশ, তোর বাসর তুই কর। মেহেরাজ টিটকারি হাসি দিয়ে বলে, হ্যাঁ সেটা তো করব, কিন্তু তার জন্য তো তোমার প্রয়োজন। এশা মেহেরাজের কথায় নিজের পায়ের দিকে তাকিয়ে তারপর মেহেরাজের দিকে ফিরে বলে, ভাগ্য ভালো তোর আমার পায়ে জুতো নেই। যদি আমার পায়ে জুতো থাকতো তো এখনই জুতো তোর গাল্লা লাগতো। মেহনুর আলমারির কাপড় গোছাচ্ছে আর এহসান বিছানায় বসে বসে তার নারীকে পরখ করছে। মেহনুর বিড়বিড় করছে, শুধু এহসানকে গালি দিচ্ছে। ফাজিল লোক, খারাপ লোক, খবিশ লোক, একবার ঘরে এলেই সারা ঘর ছানা মাদা করে দেয়। মন তো চাচ্ছে এই কাপড়গুলো ওনার মুখে ছুঁড়ে মারি। ফের তোরে ফেরত। এহসান মেহনুরকে বিড়বিড় করতে দেখে ওকে উদ্দেশ্য করে বলে, কিরে কবিতরের বাচ্চা, কি বিড়বিড় করছিস? মেহনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে বলে, ঘরে কি অবস্থা করেছেন? এইসব এইদিকে ওইদিকে কাপড় সবসময় এমন করেন কেন আপনি? এহসান ভ্রু কুচকে বলে, বউ হোস তুই আমার, আর আমার যেমন মন চায় তেমন ঘর গোসল করবো। তুই আছিস তো গোসলের জন্য। মেহনুর রাগে ফুঁসে এহসানের দিকে তাকায়, ফের নিজের কাজে মনোযোগ দিয়ে এহসানকে মনে মনে গালাগালি করতে থাকে। মেহনুরকে রেগে যেতে দেখে এহসান টিটকারি করে বলে, ও গো বউ, রাগ করো না, রাগলে যে তোমায় আমার বাচ্চার মা লাগে। এহসানের এমন লাইন ছাড়া উক্তি শুনে মেহনুর রেগে ওর দিকে তাকিয়ে বলে, বন্ধ করবেন না আপনি, না আমি গোছানো বন্ধ করে ঘুমিয়ে যাব। এহসান নিজের হাত মাথার পিছনে নিতে নিতে বলে, এতই যে ঘুমানোর কথা বলছো, ঘুমাতে পারবে কি আজ আদৌ? কারণ তোমার স্বামী আজ পুরোই স্বামী স্বামী ভাবে আছে। মেহনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে এবং এহসানের কিছু টি শার্ট এগিয়ে দিয়ে বলে, এত অকাজের কথা না বলে এই নিন টি শার্টগুলো ভালো করে ভাঁজ করুন, কাজের কাজ করুন। এহসান উঠে বসে নিজের টি শার্টগুলো ভাঁজ করতে করতে বলে, জানিস বউ, তোকে আজ পুরোপুরি বউ লাগছে। মেহনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে আর এহসানের সামনে বসে সেই টি শার্টগুলো ভাঁজ করতে করতে বলে, আপনার দ্বারা কোনো কাজ হবে না, শুধু অকাজ হবে আর অকাজ। এহসান মেহনুরের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার দ্বারা কিছু হবে কি হবে জানি না, কিন্তু আমার দ্বারা তুই কয়েক সন্তানের জননী ঠিকই হয়ে যাবি রে। তারপর একটু থেমে বলে, ইনশাআল্লাহ। মেহনুরের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, মুখ ভেঙে দেবো আর একটা বেশি কথা বলে, খারাপ মানুষ। এহসান ঠোঁট কেটে হেসে বলে, এদিকে আয় না রে, একটু খারাপই করি তোর সাথে, খারাপ যখন বললি। মেহনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে তাকিয়ে হাতে টি শার্টগুলো নিয়ে উঠে যায়। অতঃপর আলমারিতে রেখে দেয় অতি যত্নের সহিত। আলমারি লাগিয়ে এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, আর যদি দেখি আলমারির কাপড় এদিক ওদিক হয়েছে তো দেখবেন কি করি আমি। এহসান আবারও বিছানায় হেলান দিতে দিতে বলে, তুই যাই দেখা জামাই,
আগে কিন্তু তোর ঘরের তিলটা দেখাতে হবে, আগে আমি বলে দিলাম। মেহনুর আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলে, একটা অমানুষ। আপনি মানুষ হলেন না এখনো? এই বলেই বাথরুমে প্রবেশ করে, উদ্দেশ্য অজু করা। অজু করে বেরিয়ে এসে দেখে এহসান তার পানেই তাকিয়ে আছে। এটা দেখে মেহনুর কিছু বলে না, কি বলবে, এ পুরুষের কাজই তো এটা। যখন সুযোগ হয় তখনই তার পানে তাকিয়ে থাকা। মেহনুর আলমারি থেকে ওষুধের বাক্স থেকে একটা ঔষধ নিয়ে এসে এহসানের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, ওষুধটা খেয়ে নিন, জ্বর এখনো কমেনি। এই বলে এহসানের হাত টেনে নিয়ে এহসানের হাতের তালু ওষুধটা দিয়ে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এহসানের দিকে এগিয়ে দেয়। এহসান শান্তভাবে খেয়ে নেয় তা। মেহনুর বাতি বন্ধ করে এসে বিছানায় উঠে যায়। আজ আর এহসানের বুকে মাথা রাখে না। এহসান এমনিতেই অসুস্থ, তাই প্রয়োজন নেই নিজের ভার ওর উপর ছেড়ে দেওয়ার, তাই বালিশেই মাথা রাখে। মেহনুর বালিশে মাথা রাখার কিছু মুহূর্ত পর এহসান এগিয়ে এসে মেহনুরের বুকে নিজের মুখ গুজে দেয়। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান আয়েসে চোখ বুজে নেয়, কিন্তু এহসান কি শান্তিতে থাকার মানুষ? সে সবসময় মেহনুরকে লজ্জা ফেলার ধান্দায় থাকে। মেহনুরের যা মনে হয়, এই যে মেহনুরের বুকে শুয়ে আছে, তবে গত রাতের মতো শান্ত হয়ে নয়। এই এদিকে নড়ছে তো ওদিকে, তো নিজের মুখ তুলে মেহনুরের থুতনিতে থাকা তিলে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে, তো মেহনুরের গলায় নিজের মুখ গুজে দিচ্ছে, তো আবার বুকে, তো আবার ওর কানের লতিতে নিজের ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। মেহনুর বিরক্ত হয়ে রাগে ফেটে পড়ে বলে, আমি এখন কান্না করে দিব, এমন কেন করছেন? আপনার দাড়ির ত্বক স্পর্শ হলে খুব কষ্ট হয়, সরুন। এহসান মেহনুরের গলায় মুখ গুজে বলে, কাঁদলে কাঁদো, তোমার কান্না তীব্রতাকে তীব্র করে তুলবো, সমস্যা কি? তারপর একটু থেমে বলে, আমার দাড়ি ঠোঁট স্পর্শ করবে, তোমার পুরো শরীর জুড়ে, মনে রেখো। মেহনুর এহসানের কথায় বিরক্ত হয়ে যায়। যখন থেকে এসেছে এই পুরুষ, তখন থেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। সারাটা দিন কেটেছে ভাইয়ের চিন্তায়, আর রাত কাটবে এই পুরুষের যন্ত্রণায়। এসা ঘুমিয়ে আছে, ওর পাশে শুয়ে আছে মেহেরাজ। যদিও এসা ঘুমানোর আগে সে সোফাতেই ছিল, কিন্তু এশাকে ঘুমোতে দেখে এক লাফে চলে এসেছে বিছানায়। এশাকে খুঁটিয়ে দেখছে মেহেরাজ। এশার পরনে শাড়ি এলোমেলো হয়ে আছে, তাই ওর শরীরে অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে মেহেরাজ। মেহেরাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এশার পানে শুধু তাকিয়ে আছে। তার জীবনে কোনো নারীর আগমন ছিল না, এই নারী প্রথম। আর সেই নারী তার বেগম। তাকে অনেকেই পছন্দ করত। দেশের বাইরে যাওয়ার পর কত নারীর থেকে যে সে প্রেমের প্রস্তাব পেয়েছে তা নিজেরও জানা নেই, কিন্তু এসবে সে পাত্তা দেয়নি। সে নিজের পড়াশোনা আর ল্যাব নিয়ে পড়েছিল, আর সফলও হয়েছে, যেমন পরিশ্রম করেছে। কিন্তু এই জেদের বসে বিয়েটা করে এই নারীতেই আটকা পড়ে গেছে সে। মেহেরাজের ইচ্ছে ছিল যদি কোনো নারীকে ভালোবাসে তো সেটা হবে তার বউ, আর সেটাই হলো। কিন্তু তার বউ তো আর বউ নয়, আগুনের গোলা। কথায় কথায় ছ্যাত করে ওঠে, আর কি গালাগালি। মেহেরাজের তো কানে তালা লেগে যায়। এসব ভাবছে মেহেরাজ, আর এক মনে তাকিয়ে আছে নিজের বেগমের পানে। এশার ঘুমের মধ্যেই মনে হয় কে ওকে দেখছে। এশা ঘুম ঘুম চোখে চোখ খুলে মেহেরাজ এভাবে নিজের এত কাছে দেখে এশার হুঁশ উড়ে যায়। এশা চিৎকার করে বলে, এই তুই এখানে কি করছিস? মেহেরাজ মুচকি হেসে এশার গালে হাত দিয়ে বলে, তোমার শাড়ি খুলে গেছে, সেটাই দেখছি। এমন কথা শুনে এশা চোখ বড় বড় করে নিজের দিকে তাকায়। নিজের এমন অবস্থা দেখে এশা চিৎকার করে উঠে বলে, তোর জন্য আমি ঘুমিয়েও শান্তি পাই না। এশার মুখে এমন বাজে গালি শুনে মেহেরাজ থতমত খেয়ে যায়। মানে মেয়ে মানুষ এত গালাগালি কিভাবে করে, কিভাবে এমন কথা মুখ দিয়ে বের হয়? মেহেরাজ এশার থুতনি আলতো করে চেপে ধরে বলে, এশার বাচ্চা, এত পাগলামি করিস না, নয়তো দাঁত ফেলে দেব। এশা উল্টো দাঁত চেপে বলে, বিছানা থেকে নেমে যা, নয়তো উষ্টা মেরে মাটিতে ফেলে দেবো। মেহেরাজ আর কিছু না বলে চুপচাপ উঠে যায়, গিয়ে সোফায় শুয়ে পড়ে। এশার গালাগালি শুনে তার ঘুম চলে আসছে। মেহরুব গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে এক মনক্ষুণ্ণ অবস্থা নিয়ে ছাদের দিকে এগিয়ে। ঘুম আসছিল না, মনও অস্থির। ছাদে ওঠার পর তার চোখে পড়ে নুরি। আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একা, যেন তার সব ভাবনা শূন্যে উড়ে যাচ্ছে। মেহরুব অবচেতনভাবে হেঁটে এসে হালকা ঘাবড়ে গেছে নুরিকে দেখে, তবে ঠিক যেন কিছু একটা অনুভব করে। নুরির সামনে দাঁড়িয়ে রাগ তো অনুভব হলো না, বরং এক চিলতে হাসি ফুটে উঠে মুখে। এমন সময় সে নুরির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কিরে, এত রাতে ছাদে কি করছিস? নুরি এক পলক তাকিয়ে বলল, ঘুম আসছে না তাই। মেহরুবের চোখ নুরির হাতে গেল। তার সাদা হাতে লাল লাল দাগ, যেন কিছু হয়েছে। মেহরুব ঘাবড়ে গিয়ে বলল। নুরি এক মুহূর্ত নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ও, এটাই সাপুকে মেহেদি দিতে গিয়ে লেগে গেছে। মেহরুব কিছুটা হালকা হয়ে বলল, আহ, তোরও তো মেহেদি দেওয়া উচিত ছিল, বাড়ির সব পিচ্ছি তো এসের সাথে মেখেছে। নুরি মলিন হেসে বলল, সাপু মেহেদি পড়েছে নিজের মারহামের জন্য, আর পিচ্চিরা পড়েছে শখের জন্য। আমার তো কিছুই নেই, তাহলে আমি কেন পরবো?
মেহরুবের মুখ মলিন হয়ে গেল। কথাগুলো যেন মেহরুবের অন্তরে তীক্ষ্ণ সূচের মতো বিঁধে গেল। তার কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বলল, মেহেদি কি শুধু মহরমের জন্য পড়তে হবে? শখের জন্য পড়া যায় না? নুরি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, শখের জন্য মেহেদি পরা আর হারাম পুরুষদের সামনে চলাফেরা করা, এটা ঠিক আমার মনে হয় না। মেহরুব এক পলকও বিরতি না দিয়ে অবাক হয়ে বলে, তুই হারাম পুরুষ পেলি কোথায়? তোর গায়ের মাহরম তো শুধু ভাইজান আছে, আর ভাইজানের সামনে তো তুই যাস না। নুরি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে এরপর মুখ ফিরিয়ে বলে, ভাইজানের সামনে যাই না, কিন্তু আপনি, আপনার সামনে তো যাই। মেহরুব কিছুটা ক্ষিপ্ত হয়ে বলে, তাহলে তুই আমায় কোনোভাবে তোর জন্য হারাম বলছিস? নুরি মলিন হাসি দিয়ে বলে, আর বলবো কেন, আপনি তো আমার জন্য হারাম চাচাতো ভাই হন, আপনি আমার কাছে হারাম তো হবেই। মেহরুবের শরীর রাগে টান দিয়ে উঠল। মনে হচ্ছিল এই মুহূর্তে সে যেন নিজের পুরোটা হারাতে চলেছে। নূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেশ বুঝতে পারে তার মেহরুব ভাই খেপে গেছে তার এই কথায়। নুরি চলে যাচ্ছিল, তবে মেহরুব তাকে থামিয়ে দেয়। সে একটানে নুরির বাহু ধরে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি করে আমায় হারাম বলার? তোর এত বড় কলিজা হয় কি করে? নুরি বেশ ঘাবড়ে গেল, কিন্তু তবুও মেহরুবের দিকে তাকিয়ে বলল, দেখুন মেহরুব ভাই, সত্যটা আমি জানি আর আপনিও জানেন, তাই এত রাগ করার কিচ্ছু নেই। মেহরুব দাঁত চেপে বলল। সত্যটা কি? নুরি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে হতভম্ব হয়ে মেহরুবের দিকে তাকায়। কেন সে এমন করছে? অবশেষে মেহরুবের প্রশ্নের সম্মুখীন হয়ে সে কাঁপতে কাঁপতে বলল, সত্যি এটাই যে আপনি আমার মারহাম, আপনার অধীনে আমি, তবে শুধু নামে মাত্র। মেহরুব কাঠ গলায় বলল, নামে হই আর কাজে আমি তোর মাহারাম, আমি তোর জন্য হালাল। আর যদি কোনোদিন আমায় হারাম বলবি তো দেখে নিস তোর কি অবস্থা করি। নুরির মনটা ভারী হয়ে গেল। এতদিন তার সাথে কোনো সঠিক সম্পর্ক তৈরি হয়নি, আর আজ মেহরুব তাকে এমনভাবে অধিকার দেখাচ্ছে। সারা জীবনের ঝক্কি যন্ত্রণায় দিন কাটিয়েছে, আর আজ তাকে হালাল বলা হচ্ছে। নুরির চোখে এক কালো মেঘে ঢেকে গেল সবকিছু। নুরি মলিন গলায় বলল, আপনি অহেতুক অধিকার কেন দেখাচ্ছেন আমার উপর? সত্যিকারের তো আমাদের কোনো সম্পর্ক নেই। মেহরুব একটুও সাজিয়ে না বলল, কেন নেই? আমাদের সম্পর্ক তো আছে। নুরি অবাক হয়ে প্রশ্ন করল, কি সম্পর্ক? মেহরুব কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, একটা পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি সম্পর্কের মূল্য দেই আর না দেই। নুরি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যে সম্পর্কের মূল্য দেন না তার ভিত্তিতে আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন। আপনি কি জানেন মেহরুব ভাই আপনি কি করছেন? মেহরুব তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তবে এটা জানি তুই শুধু আমার অধীনে, আর তোর উপর সম্পূর্ণ অধিকার রয়েছে আমার, আর আমার উপরও তোর অধিকার রয়েছে। নুরি চমকে উঠল। এতক্ষণ তার মধ্যে কোনো অনুভূতি ছিল না, কিন্তু মেহরুবের এই কথাগুলো তাকে একেবারে স্তব্ধ করে দেয়। নুরি মৃদু গলায় বলল, মেহরুব ভাই কি হয়েছে আপনার? এমন আজব কথা কেন বলছেন? মেহরুব হতাশ গলায় বলল, জানি না কি হচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। সব সময় তোকে দেখতে ইচ্ছে হয়, তোর সাথে কথা বলতে ইচ্ছে হয়। জানি না কেন এমন হচ্ছে। কাজে গেলে কাজেও মন বসে না, বাড়িতে চলে আসতে মন চায়। এক পলক তোকে দেখলেই সব ঠিক হয়ে যায়। জানি না আমি ঘুমাতে গেলেও ঘুম আসে না, ভেতরটা খসখস করে। নুরি কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরুবের কথাগুলো তার শোনার মতো ছিল না, কিন্তু কিছু না বলারও ছিল না। ফজরের পর ফজরের নামাজ শেষে মেহেরাজ ঘরে প্রবেশ করে। চারিপাশে একরকম নীরবতা। তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ। আমার বোন কোথায়? মেহেরাজ বুঝে যায় কার কণ্ঠ। একবার পাশ ফিরে তাকায় জায়নামাজে বসে থাকা এশার দিকে, তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, ঘুমোচ্ছে। অথচ এশা তখনও জায়নামাজে বসে। মেহেরাজের এই কথায় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় ওর দিকে। ঠোঁট দুটো অল্প কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু নিজেকে সামলায়। তারপর উঠে এগিয়ে আসে। ওপাশ থেকে এহসানের দীর্ঘশ্বাস ভেসে আসে। কেমন আছে ও? মেহেরাজ স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেয়, ভালো। নাও কথা বলো। এই বলে সে এশার দিকে ফোন এগিয়ে দেয়। ক্ষিপ্ত দৃষ্টির এশা এবার নিজেকে শান্ত করে ফোন হাতে নেয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর সাথে কেউ বাজে ব্যবহার করছে না তো? না ভাইজান, সব ঠিক আছে। এই কথার মাঝেই হঠাৎ মেহেরাজ পেছন থেকে এশার কোমর জড়িয়ে ধরে। এশার চোখ বড় হয়ে যায়। ভাইয়ের সাথে কথা বলছে, কিন্তু কিছু বলতেও পারছে না।
তার গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, অথচ মেহরাজ ইচ্ছে মতোর ঘাড়ে ঠোঁট ছোঁয়াতে থাকে। এশা দাঁতে দাঁত চেপে ভাইয়ের সাথে কথা চালিয়ে যায়। একসময় কোনো রকমে ফোন রেখে দেয়, পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে। ইবলিশ, আজ তোর একদিন তো আমার একদিন। কিন্তু মেহরাজ থামার পাত্র নয়। নিজের দুষ্টু হাসি ঠোঁটে রেখে এগুতে এসে রাগে ফেটে পড়ে। এক মুহূর্তে ওর ফোনটা দেয়ালের দিকে ছুঁড়ে মারে। ফোনটা গিয়ে ধাক্কা খায়, দেয়ালে পড়ে যায়। মেহরাজ এবার ফোন হাতে নিয়ে দেখে ভাগ্য ভালো ফোন বেঁচে গেছে, তবে আধমরা। সে রেগে গিয়ে এশার দিকে এগিয়ে এসে বলে, কি করেছো দেখো, ফোন পুরো শেষ করে দিলে। এশা দাঁত চেপে বলে, এই ফোনেই তো তুই আমার ছবি তুলেছিলি, তাই ভেঙে দিলাম। তুই এমন করলি কেন যখন আমি কথা বলছিলাম? মেহরাজ ঠোঁট বাঁকিয়ে বলে, ওই ছবির জন্য যদি ফোন ভাঙো, মনে রেখো এখন থেকে দিনে 7 বার করে ওই ছবি আমি দেখব। এশা চোখ বড় করে তাচ্ছিল্য ভঙ্গিতে বলে, ফোন তো নাই, কি দিয়ে দেখবে, মাথা দিয়ে? মেহরাজ এবার মুচকি হেসে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় রাখে। এশার হাত ধরে বসায়, ল্যাপটপটা অন করে ছবি দেখিয়ে বলে, বউ, তুমি কি আমায় বলদ ভেবেছো? এই ছবি আমি আগলে রেখেছি। তুমি সরাসরি দেখতে দিবে না তো কি হয়েছে, স্ক্রিনে দেখে নেব। এশা হুড়মুড় করে ল্যাপটপ হাতে নিতে চাইলেও মেহরাজ ওর হাত চেপে ধরে, তারপর কপালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয়। ধীর কণ্ঠে বলে, বউ মানুষ তুমি, তোমার এই ছ্যাঁত করা মানায় না। তোমার মানায় শুধু ভালোবাসা দেওয়া আর নেওয়ায়। বলতে বলতে নিজের ঠোঁট রেখে দেয় এশার গালের এক পাশ জুড়ে। এশার ইচ্ছে করে কয়েকটা গালি দিতে, কিন্তু ঠোঁট থেকে কোনো শব্দ বের হয় না। মেহরাজের এই স্পর্শে যেন অবশ হয়ে গেছে সমস্ত শরীর। ফজর নামাজ শেষে বাগানে হাঁটছে মেহনুর, আর আস্তে আস্তে তেলাওয়াত করছে আপন মনে। এহসান ঘুমিয়ে আছে। নামাজ পড়ে সাধারণত ঘুমায় না সে, কিন্তু আজ বেশ ক্লান্ত লাগছে নিজেকে, তাই গা এলিয়ে দিয়েছে বিছানায়। মেহনুরকে একবার বলেছিল তার বুকে ঘুমাতে, কিন্তু মেহনুরের তো এত প্রেম হজম হয় না। সে তো ছ্যাত করে উঠে বলেছিল, নিজের রহমতের বাতাস পাবেন না, সঙ্গে আমায়ও পেতে দেবেন না, দেওয়ার ধান্দা আপনার, তাই না? এহসান এতে আর কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেই বেগম ছাড়া ঘুমিয়ে পড়ে। মেহনুর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে প্রবেশ করে, গিয়ে দেখে এহসান বেদম ঘুমিয়ে তলিয়ে আছে। মেহনুর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়, তারপর চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। কত সুন্দর মনে হয় ঘুমন্ত মুখের এহসানকে, অথচ বাস্তবতা ভিন্ন। এই পুরুষ হাঁটতে বসতে উঠতে মানুষ খুন করে, আর এই পুরুষকে ঘুমন্ত অবস্থায় কতই না নিষ্পাপ লাগে। মন চায় কিছু মুহূর্তেও তাকিয়ে থাকতে, কিন্তু আবার ভেতর থেকে প্রশ্ন আসে, মেহনুর, তুমি না তো ঘৃণা করো, তবে তাকে ঘৃণা করো, তার মানে কি করে এত মায়ের দৃষ্টিপাত করো? তোমার লজ্জা হয় না? এই খুনির মায়া জড়িয়ে যেতে না হয়। তুমি বিবেক দিয়ে ভাবো, আবেগ দিয়ে নয়। ভালোবাসলেই মানুষ মানুষ হয় না। মেহনুরের ভেতরটা উথাল পাতাল হয়ে ওঠে। এসব ভাবতে ভাবতে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে এসে রুটি বানানোর প্রস্তুতি নেয়। মেহনুর নাস্তা তৈরি করে ঘরে আসে, এসে দেখে এহসান এখনো ঘুমিয়ে। মেহনুর চুপচাপ কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। এহসানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চারিদিকে তাকায়, কিন্তু না, কোথাও তার বেগম সাহেব নেই। কিন্তু সে চিন্তিত হয় না। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, দেখে বুঝে যায় হয়তো গোসল করছে। এহসান কিছু সময় বিছানায় বসে থাকে আর শুধু মেহনুরের কথা ভাবে। আপন মনে ঠোঁট কামড়ে হাসতে থাকে নির্বোধভাবে। মেহনুর গোসল সেরে বেরিয়ে আসে, পরনে তার নীল রঙের থ্রি পিস। মেহনুর বেরিয়ে আসতে এহসান ওর পানে তাকায়। সবসময়ের মতোই নিজের নারী নজর কাড়া সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে এহসান। মেহনুর এহসানকে দেখে কিছু বলে না। নিজের হাতে থাকা কাপড় নিয়ে ঘর থেকে বের হতে নেয়, উদ্দেশ্য কাপড় মেলা। তখনই এহসান বিছানা থেকে উঠে নিজের লুঙ্গির ভাঁজ ঠিক করতে করতে মেহনুরের সামনে দাঁড়িয়ে বলে, কিরে কবিতরের বাচ্চা, রাতে তো আমি গোসল করার মতো কিছু করিনি তোর সাথে, তুই যে এখন এত সকালে গোসল করলি? মেহনুর কটমট করে তাকায় এহসানের পানে আর বলে, শুরু হয়ে গেছে খারাপই। এত খারাপ কেন আপনি? এই বলেই মেহনুর এহসানকে পাশ কাটিয়ে চলে যায়। এহসান তাকে যেতে দেয় নাকি মেহনুরের যাওয়ার তাক্কাত আছে কি আর? মেহনুর কাপড় মেলে দেয় উঠানের রশিতে। মেহনুর কাপড় মেলে ঘরের দিকে পা বাড়াতে দেখে এহসান মিসওয়াক করতে করতে বেরিয়ে আসছে। এহসান মিসওয়াক মুখে নিয়ে মেহনুরকে বলে, যা নাস্তা নিয়ে পুকুর ঘাটে আয়, আমি ওখানে আসি। মেহনুর চুপচাপ ঘরে চলে যায়। এই পুরুষের কত কি মনে ধরে আল্লাহ জানেন। মেহনুর 1 গ্লাস দুধ, 7-8টা খেজুর, একটা সেদ্ধ ডিম আর রুটি, সাথে গরুর মাংস, এগুলো একটা প্লেটে তুলে নেয়। দুধ আর খেজুর এহসানের সব সময় লাগবেই। একদিনও মেহনুর দেখেনি যে দুধ আর খেজুর ছাড়া এহসান সকালে নাস্তা সেরেছে। এহসানের প্রিয় নাকি এই খাবারগুলো। মেহনুর ধীর পায়ে খাবার ট্রে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে এহসান বসে আছে। পুকুরের সিঁড়ি, গাছের ছায়ায় পুকুর পাড়ে দুদিকে গাছ রয়েছে, যার জন্য বেশ আরামদায়ক বাতাস আর ছায়াও রয়েছে। মেহনুর এহসানের পাশে খাবারের ট্রে রেখে দেয় আর বলে, খেয়ে নিন নাকি মুখে তুলে দেব? এহসান মেহনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে,
জানিস যখন খাইয়ে দিতে হবে তখন জিজ্ঞাসা করছিস কেন? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে এহসানের পাশে বসে বলে। আমি রুটি মুখে তুলে দিচ্ছি, আপনি দুধ আর খেজুরটা খেয়ে নিন। এহসান মেহনুরের দিকে তাকিয়ে নিরলস হেসে বলে। তুই কিছু খেয়েছিস? মেহনুর এহসানের হাতে দুধের গ্লাসটি ধরিয়ে দিয়ে বলে। চা খেয়েছি। এহসান দুধের গ্লাসটি হাতে নিয়ে মেহনুরের দিকে এগিয়ে বলে। নে এখন খেয়ে নে। মেহনুর ক্ষীণ শ্বাস ফেলে বলে। আরে না, এটো হয়ে যাবে তো। এহসান মৃদু হেসে বলে। তোর একটু খাবার আমার জন্য রহমতময়। মেহনুর কিছু বলে না, চুপচাপ বিসমিল্লা বলে এক চুমুক খেয়ে নেয়। এহসান মেহনুরের অর্ধ খাওয়া দুধটুকু ধীরে ধীরে বিসমিল্লা বলে 3 চুমুকে খেয়ে নেয়। অতঃপর কয়েকটি খেজুর মুখে তুলে দেয়। মেহনুরও তার মুখে দুটো খায়। মেহনুর এহসানের মুখে খাবার তুলে দিচ্ছে আর এহসান নীরবে বসে তা খাচ্ছে। মেহনুর বেশ বুঝতে পারে এহসানের মন কোনো কারণে খারাপ, তবে তাও কিছু বলে না। এহসান হঠাৎ বলে ওঠে। খাবার খেয়ে তৈরি হইনিস, বাড়ি ফিরবো। মেহনুর বেশ অবাক হয় এটা শুনে, বেশ মন খারাপও হয় তার। কেননা এই কদিনে মনে বসে গেছে ছোট্ট বাড়িতে, তার এই ছোট্ট পুকুর ঘাটে ছোট্ট ঘরে। মেহনুরের মনক্ষুণ্ণ হয়ে যেতে দেখে এহসান প্রশ্ন করে। কি হলো, এমন করছিস কেন? মেহনুর নির্লিপ্ত কণ্ঠে বলে। মায়া জড়িয়ে গেছে, বেশ কয়দিন থেকেছি তো, তাই কেমন যেন খারাপ লাগছে। এহসান মলিন হেসে বলে। বারে মাত্র কয়েকদিনে ঘরে মায়া জড়ে গেলি, অথচ এই আমার আর মায়া জড়ি না। এহসানের এমন কথা মেহনুরের বুকে গিয়ে তীরের মতো বিধে। মেহনুর অসহায় গলায় বলে। এভাবে বলছেন কেন? আমার কষ্ট হয় তো। এহসান মৃদু হেসে বলে। কেন কষ্ট হয় কেন? আপনি আমার উপর রেগে এ কথা বললেন। এহসান হেসে বলে। তুমি আমার প্রাণ প্রিয় নারী, তোমার উপর রাগ অভিমান আমার মানে না, তোমার উপর শুধু আমার ভালোবাসাটাই মানায়। মেহনুর শান্ত গলায় বলে। তাহলে কেন এমন আঘাত দিয়ে কথা বললেন? এহসান মেহনুরের গালে হাত রেখে বলে। আঘাত পেয়েছো আমার কথায়? মেহনুর মাথা নাড়িয়ে বলে। এহসান মেহনুরের দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে মেহনুরের কপালে বার কয়েক ঠোঁট ডুবিয়ে দেয়। মেহনুর চোখ বুজে নেয় আবেশে। এহসান মেহনুরের কোল থেকে প্লেটটা সরিয়ে অন্যদিকে রেখে মেহনুরের গালে নিজের হাত আলতো করে রেখে বলে। একটা প্রশ্ন করি? মেহনুর উত্তর দেয় না, নিরলস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান বুঝে যায় মেহনুর প্রশ্ন করতে বলেছে। এহসান মেহনুরকে বলে। ঘৃণা করো আমায় আগের মতো? মেহনুর এহসানের এমন প্রশ্নে শুধু তাকিয়ে থাকে তার পানে। কিছু মুহূর্ত চুপ থাকার পর অস্থির গলায় বলে। হয়তো না, কারণ আপনার প্রতি আমার ঘৃণা আসে না। আপনাকে ঘৃণা করতে চাই, কিন্তু আমি পারি না। আপনার প্রতি প্রতিটা ঘৃণা নিমিষেই ঘৃণা মায়ায় পরিণত হয়ে যায়। কেন জানি কি হয়ে গেছে আমার, আমি পারি না আপনাকে ঘৃণা করতে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে নিজের নারীর কথা শুনছে। মেহনুর কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে। জানেন, আপনার বুকে যখন মাথা রাখি তখন আপনার প্রতি আমার সব ঘৃণা মায়ায় পরিণত হয়ে ওঠে। এক ক্ষীণ অনুভূতির জন্ম দেয়। মনে হয় সব ভুলে যাই, আপনার পাপ, আপনার নিকৃষ্টতা। এখন কেন জানি তুচ্ছ মনে হয়, সবকিছু গুলিয়ে যায় আমার। আমি নিজের মনের অবস্থা নিজেই বুঝে উঠতে পারছি না, কেন হচ্ছে এগুলো আমার সাথে। আমি তো এইসব চাই না। মেহনুর এক নাগারে নিজের মনে চেপে থাকা সব কথা বলে দেয় এহসানকে। এহসান স্তব্ধ হয়ে গেছে। তার নারীর তার প্রতি অনুভূতি প্রকাশে ভালোবাসুক বা না বাসুক, ঘৃণা তো করে না। এহসান মেহনুরকে আগলে ধরে নিজের বুকে আর মেহনুরকে বলতে থাকে। এটাই হয়তো ভালোবাসার শুরু, এটাই হয়তো আমায় তুমি তোমার নিজের আত্মার আগলে জড়িয়ে নেওয়া শুরু। মেহনুর এহসানের বুকে নাক ঘেঁষে এহসানের শরীরের ঘ্রাণ নিতে থাকে, তারপর ফিসফিসিয়ে বলে। ছাড়ুন, নয়তো আমার হাতে তরকারি লেগে আছে, আপনার গেঞ্জিতে লেগে যাবে তখন। এহসান মেহনুরকে ছাড়ে না, শক্ত করে মেহনুরকে জড়িয়ে ধরে বলে। কিছু সময় থাকো না এই পাপিষ্ট বুকে, কি এমন ক্ষতি হবে? মেহনুর চুপ হয়ে যায়, ঘাপটি মেরে বসে থাকে আপন পাপিষ্ট পুরুষের আপন পাপিষ্ট বুকে। মেহরাজ কালো শার্ট আর প্যান্টের উপর সাদা অ্যাপ্রন পরে তৈরি। ওর সাজগোজ একেবারে পারফেক্ট, যেন সিনেমার কোনো নায়ক। এশা বিছানায় বসে মেহরাজকে দেখে প্রথমে নিজেও কিছুটা অবাক হয়, কিন্তু ও তো আর মেহরাজকে সুন্দর বলবে না, তাই ওর দিকে তাকিয়ে টিটকারি দিয়ে বলে। হাসপাতালে যাচ্ছ নাকি নায়কগিরি করতে? এত নায়ক সেজে গেলে নার্স আর ইয়াং ডাক্তারনিরা তো তোমার সাথে বাড়ি চলে আসবে। মেহরাজ একটু হাসলো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল। তুমি কি আমার উপর ফিদা হয়ে গেছো? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। এসব ভ্রুকুচকে বিরক্তির স্বরে বলল। নিজের মুখ আয়নায় দেখেছিস? একদম বানরের মতো। তোর ওপর ফিদা আমার ঠ্যাংও হবে না। মেহরাজ হতাশ হয়ে মাথা নাড়ল। আমার জীবনে এত অসভ্য মেয়ে দেখিনি। আল্লাহ তুমি মাফ করো। তারপর ব্যাগটা হাতে নিয়ে এশার সামনে এসে বলল। এখন যাচ্ছি, তবে চিন্তা করো না, ঘন্টাখানেকের মধ্যে ফিরে এসে তোমার অসভ্যতার ডাবল ডোজ দেব। এই কথা বলে মেহরাজ ঘর থেকে বেরিয়ে গেল। এশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কিছু ভাবছে।
তারপর দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখলো মেহরাজ বাড়ির গেট পেরিয়ে চলে গেছে। এসা আর দেরি করলো না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নুরির খোঁজে। ভাগ্য ভালো, দরজা খুলতেই নুরি সামনে পড়ে গেল। নুরি, তুই একটা সাহায্য করবি? নুরি অবাক হয়ে বলল, কেমন সাহায্য? এসা ওর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। দরজা লাগিয়ে ফিসফিস করে বলল, তোর ভাইজান আমার কিছু বাজে ছবি তুলে রেখেছে ওর ল্যাপটপে, ওগুলো ডিলিট করতে হবে, তুই আমায় সাহায্য কর। নুরি হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, গায়েরও তো বললেও তো কিছু আছে, এইসব কি বলছো তুমি? এসা হালকা হাসলো, তারপর ওর বাহুতে একটা হালকা থাপ্পড় মেরে বলল, আরে ধুর বেডি, তুই আমার ভাতিজি হোস, তোর সাথে কিসের সমস্যা? কথা বললে গায়ের নষ্ট হবে না। নুরি কিছুক্ষণ ভাবলো, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে, কিন্তু এখানে আমি কি করব? এসা উজ্জ্বল চোখে বলল, তুই শুধু আমার একটা ফোন এনে দে, ফোনের টিউটোরিয়াল দেখে ফাইলগুলো ডিলিট করবো। নুরি একটু চিন্তা করলো, তারপর মাথা নাড়ে। এসার ঠোঁটে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মেহরুব ভাইয়ের ফোন নিয়ে আসি, উনি বললেই দিয়ে দিবেন, বলল নুরি। এসা নুরির কথা শুনে সিরিয়াস সময় মুচকি হেসে টিটকারি দিয়ে বলে, ও ভাতিজি, কি ব্যাপার? আমার ভাতিজাকে দেখছি ভালো ছিল তুমি। নুরি লজ্জায় মুখ ফুলিয়ে বলে, তুমি এসব বললে আমি এনে দেব না কিন্তু, আর আমাদের মধ্যে তেমন কিছুই নেই কিন্তু। এসা মুচকি হেসে বলে, হয়েছে মা, থামো। তুমি যে 2 বছর আগে ভাতিজার বউ হয়ে বসে আছো ওইটা আমি জানি, আর আমার ভাতিজাও যে তুমি বলতে পাগল ওইটাও বুঝতে পারি। নুরি এশার কথায় লজ্জায় মরে যাচ্ছে, হাসিও পাচ্ছে। মেহরুব ভাই নাকি সে বলতে পাগল। তবে আর কিছু না বলে কক্ষে থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য মেহরুবকে খোঁজা। মেহরুবকে নিচে খুঁজে পায় না, তাই দাদি এনিফা বেগমকে জিজ্ঞাসা করে। দাদিজান, মেহরুব ভাইকে দেখেছো? এনিফা বেগম নুরিকে মেহরুব ভাই বলে ডাকা একটু চটে গিয়ে বলেন, এ হারামজাদি, কতদিন বলেছি ও তোর জামাই হয়, ভাই না, ভাই ডাকবি না। নুরি বিরক্তি নিয়ে বলে, দাদিজান, তুমিও না। এখন আমি ওনাকে মেহরুব ভাই না ডেকে মেহরুব জামাই ডাকবো নাকি? এনিফা বেগম চোখ রোল করে বলেন, মানুষ কত কি ডাকে নিজের জামাইকে, জান, এগো, ওগো, আর কত ইংলিশে কি কি ডাকে। নুরির হাসি উঠে দাদিজানের কথা শুনে নুরি মুখে হাত রেখে হাসতে হাসতে বলে, দাদিজান, তুমিও এইসব ডাকো নাকি দাদিজানকে? এনিফা বেগম হেসে বলেন, হ্যাঁ ডাকি তো, আয় তোরে শিখিয়ে দেই আমার ছোট নাতিকে কি বলে ডাকবি। নুরি হাসতে হাসতে বলে, হয়েছে, আর শেখানো লাগবে না। এমনিতেই তোমার নাতির সাথে কথা বলতে আমার হাত পা কাঁপে, আর এইসব বল ডাকলে তোমার নাতি আমার জিন্দা রাখবে না। ঠিক তখনই বাড়ির ভেতর মেহেরুব প্রবেশ করে। নুরি ও এনিফার কথা শুনে বলে, কে কাকে জিন্দা রাখবে না শুনি? এসাও নুরি চমকে ওঠে। নুরি মনে মনে ভাবে, এই পুরুষ কিছু না শুনেনি তো হয়তো। এনিফা বেগম বললেন, এই তো তুই এসে গেছিস নুরি, তোরে খোঁজ করছিলাম, তাই জিজ্ঞেস করছিলাম তোরে দিয়ে ওর কি কাজ। ও আমার বলে তোর লাগে নাকি ওর বহুত কাজ, আমারে তো বলা যাইতো না। নুরি একবার মেহেরুবের দিকে তাকায়, তারপর একবার দাদিজানের দিকে। 2 হাত দিয়ে নানা করতে করতে বলে, না মেহরুব ভাই, আমি এটা বলিনি, সত্যি এটা বলিনি। এনিফা বেগম হাসলেন। মেহেরুব বুঝে যায় দাদিজান মজা করছেন। মেহেরুব নুরির দিকে তাকিয়ে বলেন, আমায় 1 কাপ চা বানিয়ে দেবে? নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আচ্ছা, এখন একটু কাজ করে আসি। মেহেরুব বলে, আচ্ছা। এই বলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে নুরি এক দৌড়ে মেহেরুবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, মেহরুব ভাই, একটা কথা ছিল। মেহেরুব থেমে গিয়ে নুরির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলেন, কে? নুরি হাজার দ্বিধায় বলে, ওই যে আপনার ফোনটা একবার দিবেন, একটা জরুরি কাজ ছিল। মেহেরুব পকেট থেকে ফোন বের করতে করতে বলেন, তো এটা বলতে এত তোতলাতে হয়? এই বলে ফোনের লক খুলে নুরির দিকে নিজের ফোন এগিয়ে দেন মেহেরুব। নুরি ফোন হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেহেরুব নিজের ঘরে চলে যায়। নুরি এশার ঘরে ফোন নিয়ে আসে। এশা ফোন নিয়ে বলে, মারে, তুই আমায় যে সাহায্য করলে দোয়া করি তোর আর মেহেরুবের চমৎ সন্তান হোক। এশার এমন দোয়া শুনে নুরি বলে, সংসারই হলো না, সন্তান হবে কোথা থেকে? এশা হাসতে হাসতে বলে, আমি আছি না, সংসার জোড়া লাগিয়েই দেব, আর আল্লাহ তো আছেনই। নুরি মলিন হাসিতে বলে, আগে নিজের সংসারটা তো করো। নুরির কথা এশা আর কিছু বলে না। তাড়াতাড়ি মেহেরাজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে বিছানায়। আচ্ছা, লক জানো কে? এশা বলে, হ্যাঁ জানি, সকালে দেখে নিয়েছি। নুরি এশার সামনে বসে বলে, আচ্ছা, ভাইজান যদি জানতে পারে পরে তো রাগ করবে। এশা নুরির দিকে মেহেরুবের ফোন এগিয়ে দিয়ে বলেন,
সার্চ করো তো। এসব ফাইল নষ্ট কীভাবে করে, যেগুলো টাইম দিয়ে সেট করা থাকে? নুরি ফোন নিয়ে খুঁজতে থাকে, এসা ফাইল খুঁজতে থাকে। অনেকক্ষণ হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কেউ কিছু পায় না। তখনই ঘরের দরজায় কেউ কড়া নাড়ে। নুরি ও এসা কেঁপে ওঠে। এসা নুরিকে ফিসফিসিয়ে বলে, মনে হয় তোর বাড়িতে নেবলিশ এসে গেছে। শোন, আমি ল্যাপটপ রেখে দিচ্ছি, তুই ফোন লুকিয়ে নে, আর বলবি আমরা গল্প করছিলাম। নুরি বলে। আচ্ছা, এসা দরজা খুলে দেয় এবং তার ধারণা সঠিক, মেহেরাজ এসেছে। মেহেরাজ ঘরে প্রবেশ করতে দেয়, এসা কোনো কথা বলে না। মেহেরাজ নুরিকে দেখে আর এসাকে ঠোঁট শুকিয়ে যেতে দেখে ভুরু কুচকে বলেন, কিরে, তোরা কি আকাম করছিলি এখানে নুরি? নুরি কিছু বলতে যাবে, তখনই এসা নিজেকে সামলে বলে, আমরা যাই করি, তোমার বলবো কেন? মেহেরাজ এসার দিকে বাঁকা চোখে তাকায়, তারপর নুরিকে বলে, নুরি, মেহরুব বলেছে তোকে এটা বলতে, যে তোকে কতক্ষণ আগে চায়ের কথা বলেছিল, আর তুই কতক্ষণ পর চা দিবি। এই কথা শুনে নুরি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইজান দিচ্ছি। এই বলে এসার দিকে তাকিয়ে বলে, আমি আসি কেমন? এসার মেজাজ চটে যায়, লক্ষ্যে পৌঁছাতে পারলো না। এসা কটমট করে মেহেরাজের দিকে তাকায়, তারপর ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু মেহেরাজ তার জন্য তা সম্ভব হয় না। মেহেরাজ তাকে আটকে নেয়, নিজের হাত বাড়িয়ে। এসা ক্ষিপ্ত হয়ে বলে, ছাড়বি তোমায় না উষ্টা খাবি? মেহেরাজ এসার কোমর জড়িয়ে ধরে ওরকে কাছে নিয়ে বলল, এত চেষ্টা করলে কিন্তু সফল হলে না। এসা চমকে গিয়ে বলে, কিসের চেষ্টা? মেহেরাজ হেসে বলে, জানো, তুমি যতবার ফাইলে প্রবেশ করার চেষ্টা করছো, ততবারই আমার ফোনে নোটিফিকেশন গেছে। এসা বেশ ঘাবড়ে যায়, তাও জোর গলায় বলে, সমস্যা নেই, এই ল্যাপটপটি ভেঙে দেব যদি না কাটিস ওই ছবিগুলো। এসার এত বড় বড় কথা শুনে মেহেরাজ তার ঠোঁটে হাত রেখে বলে, এ মুখ দিয়ে এত তিতা কথা কিভাবে বের করো? ক্লান্ত হও না? এসা মেহেরাজের হাত ঝাড়ি মেরে সরিয়ে বলে, হাতও কথা বলে নাকি যে কথায় কথায় হাত নাছে? মেহেরাজ মুচকি হেসে এসার থুতনি আলতো চেপে বলেন, হাত পা ঠোঁট সবই কথা বলে। এই বলে মেহেরাজ এসার অধর আঁকড়ে ধরে নিজের অধর দ্বারা। এসা কি কম যায় না? কি সে সুযোগ বুঝে মেহেরাজের কাটা ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দেয়। মেহেরাজ ব্যথায় কিছুক্ষণ আঁকড়ে ধরে রাখে, তারপর ছেড়ে দেয় আর নিজের ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এত ভয়ঙ্কর বউ! শত্রুও না হোক মাবুদ। এসা মেহেরাজের ঠোঁটের রক্ত নিজ হাতে মুছে দিতে দিতে বলে, আমায় বিয়ে করেছিস না, তোর বিয়ের শখ এবার মিটবে। রাতে সিলেট শহর তখন নিস্তব্ধ। আকাশে এক ফালি ম্লান চাঁদ, দু একটা বিমানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক রাত ৩টার দিকে সিলেট এয়ারপোর্টের বাইরে কালো রঙের একটা সুটকেস হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে, তার চোখে এক অদ্ভুত স্থিরতা, ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। চারিপাশে যতই নীরব হোক, মনে তার ঝড়। একটা কালো এসইউভি এসে থামে ঠিক তার সামনে। ড্রাইভার দরজা খুলে দাঁড়ায়, ব্যাগটা গাড়িতে রেখে নিজে উঠে পড়ে লোকটি। গাড়িটা ধীরে ধীরে এয়ারপোর্ট ছাড়িয়ে ছুটে চলে গ্রামের দিকে। গাড়ির জানালার কাচ নামিয়ে দিয়ে ঠান্ডা হাওয়ায় গায়ে মেখে লোকটা চোখ মুছে তাকায় অন্ধকার গ্রাম বাংলার দিকে। ঠোঁটের কোণ আরো একটু বাঁকায়, গলা নরম কিন্তু কঠিন স্বরে ফিসফিস করে বলে ওঠে, অনেক হয়েছে লুকোচুরির খেলা, এবার শুরু হবে সামনাসামনি লড়াই। তালুকদাররা আসছে আমি। গাড়ির গতির সাথে সাথে তার কণ্ঠ কঠিন হয়ে ওঠে। অতি শীঘ্রই হবে মুখোমুখি লড়াই, হয়তো তোরা মরবি নয়তো আমরা, কিন্তু শেষবারের মতো এই খেলার পর আর কোনো পালানোর রাস্তা থাকবে না। রহস্যময় হাসিটা ঠোঁটের কোণে রেখে সে চোখ বন্ধ করে, যেন মানুষপটে আগত যুদ্ধের ছবি আঁকছে। অন্ধকার রাত, সিলেটের বাতাস আর সামনে অপেক্ষমান এক উত্তাল অধ্যায়ের পূর্ব ঘোষণা যেন তার কথায় ভেসে বেড়ায়। কিরে, তোর দেখি তোর বাপে চোখ বড় কলিজা। কণ্ঠস্বরটা ভারী গভীর, তাচ্ছিল্য আর রাগ মিশে আছে তাতে। চেয়ারের সাথে শক্ত করে বাঁধা এরিক আতঙ্কে ছটফট করছে, হাতের বাঁধন খুলতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। এহসান আবারও হুঙ্কার দিয়ে বলে, তোর বাপ চাচা এক জীবনে আমার ভয়ে আপন দেশেও পা রাখেনি, আর তুই কিনে সিলেটেও ঢুকলি, গ্রামের মাটি তো পা রাখলি। এহসান সামনের দিকে খানিকটা ঝুঁকে আসে, ঠোঁটের কোণে একপাশে বিকৃত হাসি নিয়ে আবারও বলে, তোর কলেজে কি তোর কাপুষ বাপ চাচার থেকে বড় নাকি? তারপর এহসান নিজেই মাথা নেড়ে বলে, হ্যাঁ হয়তো বড় আছে, নয়তো তুই আমার সামনে দাঁড়াতে সাহস পেতি না। এরিক দ্রুত নিজের ভাবনা গুছিয়ে নিল। আতঙ্ক তার শরীরের প্রতিটা কোষে শিহরণ তুললেও মুখে শান্ত থাকার চেষ্টা করলো। তোমার সাথে তো আমার কোনো ঝামেলা নেই, আমায় ছেড়ে দাও, আমি শুধু আমার দেশের বাড়ি দেখতে এসেছি। কথাগুলো মুখে বললেও ভেতরে ভেতরে সে জানে কিছুই ঠিক হচ্ছে না। তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এতদিন ছায়ার আড়ালে লুকিয়েছিল, কিন্তু এহসানের চোখ এড়ানো সম্ভব হয়নি দেশে আসতেই। সে ভেবেছিল হয়তো এখানেই তার শেষ, কিন্তু এহসান কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু মাথা সামান্য কাত করে হাসিবের দিকে তাকিয়ে বলে, ওরে ওর বাড়ি ছেড়ে দে। এই কথা শুনে জয়নাল হতভম্ব হয়ে গেল।
এহসান উঠে গিয়ে গোডাউনের বাইরে চলে গেল। জয়নাল ওর পেছনে যেতে যেতে বলল, ভাইজান আপনি ওরে মারবেন না। এহসান এবার একটু হাসে। গাড়ির দরজা খুলতে খুলতে বলে, ও এসেছে আমার নির্বাচনে গন্ডগোল করতে। ওর বাপসাসে পাঠিয়েছে তা আমি জানি, কিন্তু বড় ইঁদুর ধরতে হলে ছোট ইঁদুরকে ফাঁদে ফেলতে হয়। জয়নাল এবার বুঝে গেল এহসান ছোট মাছকে এখনই মারতে চায় না, সে অপেক্ষা করবে, বড় শিকার ধরার জন্য অপেক্ষা করতে জানে সে। গাড়ি এগিয়ে চলল বিশাল এক সমাবেশের উদ্দেশ্যে। নির্বাচন আর মাত্র কদিন পর। প্রতিদ্বন্দ্বীরা নানান দিক থেকে আঘাত আনার চেষ্টা করছে, কিন্তু এহসান এসব নিয়ে ভাবে না। তার একটাই লক্ষ্য, নির্বাচনে জিততেই হবে। তার জন্য যা করতে হয় করবে, যদি 100টা খুন করতে হয় তাহলেও। কেউ তার পথে বাধা হয়ে দাঁড়ালে তাদের সরিয়ে দিতে সে বিন্দুমাত্র পিছপা হবে না। ক্ষমতা তার চাই এবং তা সে নিয়েই ছাড়বে। এহসান মেহনুরকে বাড়িতে রেখে গেছে, কিন্তু মেহনুরের মন কোথাও বসে না। এই ঘর, এই দেয়াল সবকিছু যেন তাকে শূন্যতায় ভরিয়ে তুলছে। তার মন টানছে অন্য কোথাও, তার নিজের বাড়িতে, যেখানে তার বাবা, ভাই, ছোট্ট ভাই বোনেরা আছে, যেখানে আছে তার নুরি ফুল, তার সবচেয়ে আপন আরেক আপনজন তার এশা। সন্ধ্যার পর সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিল, হাসছিল, সময় কাটাচ্ছিল, কিন্তু যখন একা ঘরে ফিরল তখন বুকের ভেতর শূন্যতা যেন আরেকটু গভীর হলো। চারিপাশে তাকিয়ে থাকে মেহনুর। অজানা এক কষ্টে মন ভরে যায়। এহসানকে আজ সারাদিন একবারও দেখেনি, কোথায় আছে, কি করছে কিছুই জানে না, কিন্তু বুকের ভেতর একটা অস্থিরতা লেগেই আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহনুর। কাপড় রাখার কক্ষে প্রবেশ করে হাত বাড়িয়ে এহসানের আলমারিটা খুলে ভেতরে থাকা এহসানের গায়ে মাখা একখানা চাদর বের করে নিয়ে আসে। চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে নিজের গায়ে চাদর জড়িয়ে নিতেই একটা প্রশান্তি নেমে আসে ওর ভেতর। এহসানের গায়ের ঘ্রাণ লেগে আছে এতে। এশা নামাজ অনেক আগেই পড়ে নিয়েছে, কিছুক্ষণ তেলাওয়াত করেছে, মন কিছুটা শান্ত হলেও একটা উদাসীনতা রয়ে গেছে। ব্যালকনির সোফায় এসে বসলো মেহনুর। চোখ আটকে আছে অন্ধকার আকাশের দিকে। সামনে পথঘাট একেবারে ফাঁকা, রাত গভীর হচ্ছে, কিন্তু তার অপেক্ষা শেষ হচ্ছে না। সে অপেক্ষা করছে এহসানের জন্য। সভা ভালোভাবেই সফল হলো। গাড়িতে ওঠার পর হাসিব একরকম উচ্ছ্বাসের সুরে বলল, ভাইজান আমার মনে হয় জনতা তোমারে বাচ্চা নিব। এহসান জয়নালের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এত ভাবনা ভালো নয়, জনতার মন কোন দিকে যায় তা বলা কঠিন। হাসিব গাড়ি চালাতে চালাতে বলে, না ভাইজান, মানুষ কিন্তু তোমারে নিব, দেখিও। এহসান আবারও হাসলো, তবে এবার সে হাসির মাঝে ছিল রাজনীতির কঠিন বাস্তবতা। এটা রাজনীতির খেলা, এখানে নিব নেব মানায় না, এখানে মানায় নিতেই হবে। জয়নাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলে, ভাইজান তোমার কি মনে হয় জসিম দেশে আসবে? এহসান একপাশে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখে নিস, আগামী 10 দিনের ভেতরে সে দেশে ফিরবে, কারণ ওর ছেলে ওকে বিশ্বাস দেবে আমি কিছু করব না, আর সেই বিশ্বাসে সে পা রাখবে নিজ দেশে। তারপর খানিক থেমে গলায় এক ভয়ঙ্কর দৃঢ়তা এনে বলল, আর যেদিনে পা রাখবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, সেদিনে আমি মন ভরে তৃপ্তি নিয়ে ওদের রক্ত দিয়ে গোসল করব। এরিককে তার আপন জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু সে জানে না এখানে সে থাকতে পারবে কিনা। বাড়ির গেট অবধি বন্ধ হয়ে আছে, বিধ্বস্ত গাছপালায় ঢেকে গেছে পথ। একসময় যে বাড়ি ছিল প্রাণবন্ত, এখন সেখানে যেন এক মৃত্যুপুরী নিস্তব্ধতা। আপন ঘরের গেটে দাঁড়িয়ে থাকে সে, কিন্তু প্রবেশ করা হয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একবার চারিপাশে চোখ বুলিয়ে নেয়, তারপর ফিরে রওনা হয় টাউনের দিকে। গাড়ি নেই, তাই হেঁটে গ্রাম পেরোতে হবে। সে জানে এহসান তাকে দয়া করে মুক্তি দেয়নি, বরং তার বাপ চাচাকে বের করে আনার জন্য তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সে কি আর কোম্পানির মাছ? সে জানে শুধু এহসান নয়, তার বাপ চাচাও তার জন্য অপেক্ষা করছে। তাদের প্রতিশোধের আগুন যেমন জ্বলছে, তেমনি তার বুকেও জ্বলছে জেদের আগুন। সে এসেছে পাকাপোক্ত পরিকল্পনা করে, একটা না একটা সফল হবেই, একটা না একটা। তবে হুট করে কিছু করা যাবে না, তার নিজেকে দুর্বল দেখাতে হবে সবার সামনে, শিকারীর সামনে যেন সে দুর্বল এক শিকার। তাহলে এহসানের সন্দেহের চোখ তাকে ছাড়বে, আর সে আরও সময় পাবে। আর এই সময়ের মধ্যেই সে চাল দেবে এমন এক দান, যাতে পুরো খেলার চালচিত্র বদলে যাবে। সে ধীরে ধীরে হাঁটতে থাকে, তার প্রতিটা পা পড়ছে এক নতুন যুদ্ধের দিকে। এদিকে ছোট তালুকদার বাড়িতে রাতের খাবার খাচ্ছেন সবাই। সব পুরুষের পাশেই আপন বেগম দাঁড়িয়ে আছেন, শুধু মেহরুবের পাশে নেই। এশা দাঁড়িয়ে আছে মেহেরাজের পাশে। এতদিন না হয় মেহেরাজ আর মেহরুব দুজনে বেগম ছাড়া ছিলেন, কিন্তু এখন মেহরুব একা। আর মেহনুর থাকলে তার বাবা আর ভাই দুজনকেই তিনি দেখে নিতেন। এখন মাঝারুল সাহেব নিজের মায়ের হাতে রান্না করা খাবার খান, আগে খেতেন মেয়ের হাতে, কিন্তু মেয়ে তো আর এখন নেই। আর মেহরুব তার একাই নিজে নিজে খেতে হয়। তৌফিক তালুকদার বিষয়টা লক্ষ্য করেন, তিনি বড় গলায় ডাক দেন নিজের মেয়েকে, নুরি আম্মা এদিকে আসো তো। হঠাৎ তার ডাকে সবাই বেশ চমকে তাকান তার দিকে। বাবার ডাক শুনে নুরি মুহূর্তের মধ্যে হাজির হয়। নুরি টেবিল থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে বলে, জি বলুন আব্বা। তৌফিক তালুকদার এক পলক মেহরুবের দিকে তাকিয়ে বলেন, মেনুমের কিছু লাগবে কিনা দেখো।
ওনার কথায় সবাই চমকে তাকান, মেহেরুবও। তবে কেউ কিছু বললেন না। তৌফিক তালুকদার আবার আদেশের গলায় বলেন, এখন থেকে প্রতি ওয়াক্ত খাবারের সময় আমি যেন তোমাকে মেহনুবের পাশে দেখি। নুরি কিছু মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আব্বা, আমি আপনার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। মেহেরুব মনে মনে বেশ খুশি হয়। এখন থেকে সে তার নুরি ফুলের হাতের রান্না খাবে। নুরি কাপা পায়ে এসে দাঁড়ায় মেহেরুবের চেয়ারের পাশে। কেন জানি বেশ অস্বস্তি লাগছে তার। নুরি স্পষ্ট দেখতে পায় মেহেরুব খাবার খাচ্ছে অনেক কষ্ট করে, বারবার হাতে ভাত মেখে রেখেই দিচ্ছে। বোঝাই যাচ্ছে সাহেব কোনো অকাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছে, হয়তো বেশি কেটেছে তাই এত কষ্ট হচ্ছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।